তোমাদের এখনও কিন্তু বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের ভেরিফিকেশান শুরু হয়ে গেছে এবং একটি ভেরিফিকেশান ফর্ম কিন্তু প্রকাশ করা হয়েছে। যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন তাদের এই যে ভেরিফিকেশান ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে এই ফর্মটা সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে ফর্মটা ফিল আপ করবেন তার প্রতিটা স্টেপ বাই স্টেপ পয়েন্ট আপনাদের দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, যাতে এই ফর্মটাকে আপনারা ভুল ফিল আপ না করেন। কারণ এই ফর্মটা যদি আপনি ভুল ফিল আপ করে দেন সেক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পটা বন্ধ হয়ে যেতে পারে এবং কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা থেকে আপনি বঞ্চিত কিন্তু হতে পারেন। তো সেই জন্য ফর্ম ফিল আপটা সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো এবং কোন ভুলগুলি একদম করলে চলবে না সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। এবং সঙ্গে ফর্মটা কোথায় পাবেন, কী কী ডকুমেন্টস এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা দিতে হবে এবং যারা যারা পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন তারা কি ফর্মটা ফিল আপ করবে নাকি, অথবা একই পরিবারের স্বামী স্ত্রী উভয়ই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন সেক্ষেত্রে দুজনকে কি ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে নাকি, অথবা কেউ যদি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন তারা ফর্মটা আবেদন করলে কোনো রকম সমস্যা হবে নাকি, অথবা পরবর্তী সময়ে যে যুবশক্তি ছেলেরা আবেদন করবে সেক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পেলে কি যুবশক্তি প্রকল্পের কোনো রকম সমস্যা হতে পারে নাকি, সমস্ত কিছু এই ভিডিওতে জানিয়ে দেবো এবং সম্পূর্ণ সঠিক এবং নতুন নিয়মে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যানেক্সারি 1 ফর্মটা কৃষক বন্ধু প্রকল্পের এই যে ফিল্ড ভেরিফিকেশন ফর্মটা কীভাবে সঠিক পদ্ধতিতে ফর্মটা ফিল আপ করবেন এবং কোথায় কি বসাবেন ভালো করে মন সহকারে দেখে নিন এবং ফর্ম ফিল আপে কোন ভুলগুলি একদম করলে চলবে না, সেই ভুলগুলি যদি করেন তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশান ইনকমপ্লিট থেকে যাবে এবং আপনার ফর্মটা রিজেক্টও কিন্তু হয়ে যেতে পারে। দেখুন সর্বপ্রথম কী বলা হয়েছে, সর্বপ্রথম বলা হয়েছে যে কৃষক বন্ধু আইডি নাম্বার, এখানে কিন্তু আপনার কৃষক বন্ধু আইডি নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসাতে হবে। এবার এই আইডি নাম্বারটা কোথা থেকে পাবেন, তো সেই জন্য আপনি কী করবেন, সর্বপ্রথম কিন্তু আপনি গুগলে যাবেন, যার মধ্যে কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনি ভিজিট করবেন। এরপর নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনার ভোটার নাম্বার অথবা আধার নাম্বার বসিয়ে খুব সহজে কৃষক বন্ধু আইডি নম্বরটা অর্থাৎ যে কেবি আইডি নম্বরটা খুব সহজে বার করতে পারবেন। তো সেই জন্য আধার নম্বর বসিয়ে সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কেবি আইডি নম্বর অর্থাৎ যে কৃষক বন্ধু আইডি নম্বরটা এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবার এখান থেকে এই যে আইডি নম্বরটা এখানে সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, বোঝা গেল। এরপর বলা হয়েছে ক্রমিক সংখ্যা, এটা আপনাকে বসাতে হবে না, সিরিয়াল নম্বরটা কিন্তু অফিস বসাবে। এবারে 1 নম্বর বলা হয়েছে যে কৃষক বন্ধুতে আপনার যে নামটা রয়েছে অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা রয়েছে সেই নামটা সঠিকভাবে কিন্তু এখানে লিখে দেবেন। ঠিক আছে, সবগুলো বড় হাতের অক্ষরে ইংলিশে কিন্তু ফিল আপটা করবেন। ঠিক আছে, তো সঠিকভাবে লিখে দেবেন। আচ্ছা, এই পাশে যে ঘরগুলি আছে এগুলো কিন্তু কোনো প্রকারে আপনি ফিল আপ করবেন না, এগুলো কিন্তু অফিস ফিল আপ করবে। আপনি যে ফর্মটা জমা দেবেন তারপরে আপনার নামটা ঠিক রয়েছে এখানে নাকি, আপনার বাবার নাম ঠিক রয়েছে নাকি, অ্যাড্রেস ঠিক রয়েছে নাকি, এখানে ঠিক চিহ্ন মারবে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি আপনার বাবার নাম। এখানে আপনার বাবার নাম অথবা যারা মহিলা আবেদন করছে তার হাজব্যান্ডের নাম কিন্তু বসাতে পারেন। এবার এখানে যদি আপনার বাবার নামটা বসান সেক্ষেত্রে ফাদারের জায়গায় কিন্তু ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর আপনার বাবার নামটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, এরপর বলা হয়েছে যে অ্যাড্রেস, এখানে ঠিকানাটা বসাতে হবে। সেক্ষেত্রে ভিলেজ এবং পোস্ট অফিস এবং পুলিশ স্টেশনটা এখানে লিখে দেবেন ছোটো ছোটো করে লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর বলা যায় ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টের নামটা সঠিকভাবে দিয়ে লিখে দেবেন। ঠিক আছে, ডিস্ট্রিক্টের নামটা সঠিকভাবে লিখে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর বলা হয়েছে যে ব্লক, এখানে ব্লকের নামটা লিখে দেবেন। ব্লকের নাম লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে গ্রাম পঞ্চায়েত, আপনার যে গ্রাম পঞ্চায়েতের নামটা সঠিকভাবে লিখে দেবেন। তারপর এখানে মৌজা বা ভিলেজের নাম, আপনার যে গ্রামের নামটা সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এরপর কিন্তু ব্যাংকের ডিটেলস কিন্তু বসাতে হবে। ঠিক আছে, তো সেই জন্য ব্যাংকের ডিটেলস বসানোর জন্য এখানে সবার প্রথম কী বলা হয়েছে, সবার প্রথম বলা হয়েছে যে ব্যাংকের নাম এবং শাখার নামটা কিন্তু আপনাকে বসাতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ব্যাংকের নাম ও শাখার নাম। এখানে আপনারা ব্যাংকের যে শর্ট ফর্মটা লিখে দেবেন, যেরকম আমি লিখেছি এসবিআই লিখেছি, তো সেক্ষেত্রে আপনার শর্ট ফর্ম লিখে দেবেন ব্যাংকের এবং ব্যাংকের ব্রাঞ্চের নামটা সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, তারপর এখানে বলা হয়েছে যে আইএফসি কোড, ব্যাংকের আইএফসি কোডটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটা আপনি সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, এরপর এখানে বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে আধার সংযুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর বলা হয়েছে যে আধার কার্ডের নম্বর,
এখানে আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, আপনার আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নাম্বার লিখে দেবেন। এরপর এখানে এসি নম্বর অর্থাৎ যে অ্যাসেম্বলি যে বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর পার নম্বর অর্থাৎ যে অংশ নাম্বারটা লিখে দেবেন। তারপরে এখানে সিরিয়াল নম্বরটা লিখে দেবেন। এবার এগুলো আপনি কোথা থেকে পাবেন? এগুলো কিন্তু খুব সহজে আপনার ভোটার নাম্বার বসিয়ে অনলাইন থেকে বার করতে পারবেন। কীভাবে সেটাও দেখে দিচ্ছি। প্রথমে আপনি কী করবেন, ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এখানে চলে আসার পর সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর আবার ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর স্টেটটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাপচাটা বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকেই কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে কিন্তু অ্যাসেম্বলি এখানে নাম্বারটা দেওয়া রয়েছে এবং নামটা দেওয়া রয়েছে এবং পার্ট নম্বর এবং সিরিয়াল নাম্বারটা কিন্তু দেওয়া রয়েছে। এবার এখান থেকে এই নাম্বারগুলি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এরপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে, কী বলা হয়েছে এখানে বলা হয়েছে যে আপনার নাম কি 2026 সালে ভোটারের জন্য আপনার নাম কি এএসডিডি লিস্টে কি আপনার নামটা ছিল। এবার এএসডিডি মানে হচ্ছে 2026 সালে যে এসআর হয়েছিল একটি অ্যাবসেন্ট লিস্ট কিন্তু বার হয়েছিল, যারা কিন্তু এসআরের জন্য অনুপস্থিত ছিলেন। কেউ হয়তো অন্য ক্ষেত্রে চলে গেছে, কেউ মারা গেছে, সেক্ষেত্রে অ্যাবসেন্ট একটি লিস্ট বেরিয়েছিল। সেই লিস্টে কি আপনার নাম রয়েছে? যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় কিন্তু নো কিন্তু অবশ্যই লিখবেন। ঠিক আছে, তারপর বলা হয়েছে যে এসআর ট্রাইব্যুনালে পেন্ডিং লিস্টে কি আপনার নাম রয়েছে? যদি থেকে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো লিখবেন। তারপরে বলা হয়েছে আপনি কি সিএতে আবেদন করেছিলেন এবং এখন মতো পেন্ডিং হয়েছে, যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো এখানে লিখে দেবেন। ঠিক আছে, নোটা লিখে দেওয়ার পর এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে যে আপনি কি পিএম কিষানের সুবিধাভোগী, যদি হয়ে থাকেন ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। আচ্ছা, এখানে একটু খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই। যারা কিন্তু পিএম কিষানের উপভোক্তা, যারা পিএম কিষানের সুবিধা পাচ্ছেন, তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করার কোনো রকম দরকার নেই। এই ফর্মটা তাহলে কাদের জন্য? এই ফর্মটা হচ্ছে আপনি যদি শুধুমাত্র কৃষক বন্ধু পান, ধরুন আপনি পিএম কিষানও পান এবং কৃষক বন্ধু পান, সেক্ষেত্রেও আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে না। কিন্তু যদি আপনি পিএম কিষান যদি না পান, শুধুমাত্র কৃষক বন্ধু পান, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। তো সেক্ষেত্রে যেহেতু আপনি পিএম কিষান পান না, সেই জন্য আপনি নো লিখে দেবেন। আচ্ছা, এরপরে বলা হয়েছে পেশা, আপনি কী কাজ করেন। এখানে যদি আপনি ফার্মার হয়ে থাকেন, কৃষক হয়ে থাকেন, সেক্ষেত্রে ফার্মার লিখবেন, অথবা যে অন্য কোনো কাজ করে থাকেন সেই নামটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। আপনার পেশাটা কি লিখে দেবেন। এরপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে কী বলা হয়েছে, আপনার জমির ডিটেলস কিন্তু বসাতে হবে। চাষযোগ্য জমির ডিটেলস আপনার বসাতে হবে। যেরকম কিন্তু প্রথম বলা হয়েছে জেল নম্বর, আপনার জমির যে জেল নম্বর এটা কিন্তু রেকর্ডে লেখা রয়েছে, সেটা বসিয়ে দেবেন। তারপরে এখানে খতিয়ান নাম্বার, আপনার জমির খতিয়ান নাম্বার কিন্তু লিখে দেবেন সঠিকভাবে। এরপর বলা হয়েছে যে জমির দাগ নম্বর, এবার দাগ নম্বরটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, এবার হতে পারে অনেকের একজনের নামে কিন্তু অনেকগুলি রেকর্ড রয়েছে, খতিয়ান নম্বর অনেকগুলো রয়েছে, সেক্ষেত্রে কমা চিহ্ন দিয়ে দিয়ে খতিয়ান নম্বরগুলো লিখে দেবেন। এবার যদি দাগ নম্বর অনেকগুলি হয়ে থাকে, সেক্ষেত্রে কমা চিহ্ন দিয়ে দিয়ে দাগ নম্বরগুলি লিখে দেবেন। এবার যদি অনেকগুলি হয়ে থাকে, সেক্ষেত্রে মেন যে জায়গাগুলি সেগুলোর কিন্তু দাগ নম্বর লিখে দেবেন, ওই 3-4টার মতো লিখে দেবেন। তারপরে জমির পরিমাণটা করে কিন্তু বসাবেন। ঠিক আছে, আপনার জমির পরিমাণটা টোটাল যে জমির পরিমাণটা করে আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে জমির খতিয়ানের তারিখ, এটাও কিন্তু জমির রেকর্ডে কিন্তু লেখা রয়েছে, সেটা দেখে সঠিকভাবে তারিখটা লিখে দেবেন। আচ্ছা, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, সবাইকে কিন্তু বর্তমানে 2026 সালের রেকর্ড কিন্তু ডাউনলোড করতে হবে। এখন বর্তমানে যে আপনার রেকর্ড রয়েছে, কিন্তু আপনি বাংলা ভূমি যে পোর্টাল রয়েছে, সেখান থেকে সবাইকে আপডেট রেকর্ডটা কিন্তু ডাউনলোড করতে হবে এবং সেই রেকর্ডে যেই ডেটটা লেখা রয়েছে সেই ডেটটা আপনাকে বসাতে হবে এবং সেই রেকর্ডটা এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে জমা দিতে হবে। কথাটা খেয়াল রাখবেন। আচ্ছা, এরপর বলা হয়েছে যে টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে, যে বর্তমানে আপনার যে জমির রেকর্ডটা আপনার নামে হয়েছে সেটা কীভাবে হয়েছে। আপনার বাবার মৃত্যুর পর যে জমিটা আপনার নামে ট্রান্সফার হয়েছে, নাকি আপনি জমিটা কিনেছেন, আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি লিখে দেবেন। ঠিক আছে, যদি ট্রান্সফার হয়ে থাকে সেক্ষেত্রে ট্রান্সফার লিখবেন, যদি কিনে থাকেন সেক্ষেত্রে পারচেস লিখবেন। ঠিক আছে, এরপর বলা হয়েছে আপনি কি ইনকাম ট্যাক্স প্রদান করেন, যদি দিয়ে থাকেন ইয়েস করবেন, অন্যথায় কিন্তু নো অবশ্যই লিখে দেবেন। ঠিক আছে, আচ্ছা, এরা প্রথম পেজের কাজ হয়ে গেল। এবার এই পেজের পিছনে সাইডে চলে আসবেন। পিছনের সাইডে কী বলা হয়েছে, এখানে স্পাউস ডিটেলস, এখানে কিন্তু আপনার স্ত্রীর ডিটেলস কিন্তু বসাতে হবে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর ডিটেলস বসাবেন, অথবা যারা মহিলা আবেদন করছেন তারা কিন্তু এখানে তার স্বামীর ডিটেলস বসাবেন। ওকে, বোঝা গেল বিষয়টি। তো সেই জন্য প্রথম বলা হয়েছে, কী বলা হয়েছে এখানে নেম অফ স্পাউস, এখানে আপনার স্ত্রীর নামটা সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। সবগুলো বড় হাতের অক্ষরে লিখতে হবে, সবগুলো সঠিকভাবে এখানে কিন্তু লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর বলা হয়েছে যে ব্যাংকের ডিটেলস কিন্তু বসাতে হবে।
এটা কার ব্যাংকের ডিটেলস বসাবেন? আপনার স্ত্রীর কিন্তু, ঠিক আছে। তো সেই জন্য আপনার স্ত্রীর নাম বসিয়ে দেবেন, আপনার স্ত্রীর ব্যাংক ডিটেলস কিন্তু বসাতে হবে, সেই জন্য ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ নেম বসিয়ে দেবেন, তারপরে ব্যাংকের আইএফসি কোড বসিয়ে দেবেন, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। এবারে আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা বসিয়ে দেবেন। আপনার স্ত্রীর আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে আপনার স্ত্রীর আধার নাম্বার বসিয়ে দেবেন, আপনার স্ত্রীর এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, তারপরে এসি নাম্বার, তারপরে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো একে একে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে কেবিএন সুবিধাভোগী, আপনার স্ত্রী কি কেবিএন সুবিধাভোগী? এবার কেবিএন মানে হচ্ছে কৃষক বন্ধু সুবিধাভোগী কিনা, অর্থাৎ আপনার স্ত্রী কি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পায়, টাকা পায়? যদি পেয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তো এবার যদি আপনার পরিবারে আপনি এবং আপনার স্ত্রী উভয় যদি কৃষক বন্ধু সুবিধা পান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা করে আপনার স্ত্রীর জন্য ফর্ম ফিল আপ করতে হবে না, এখানেই কিন্তু ইয়েস করে দেবেন, হয়ে যাবে। এই কোশ্চেনটা কিন্তু অনেকে করেছিল যে দাদা আমি এবং আমার স্ত্রী দুজনে কিন্তু কৃষক বন্ধু পাই, সেক্ষেত্রে দুজন কি আলাদা ফর্ম ফিল আপ করে জমা দেবো? না, দরকার নেই, আপনি এখানে শুধু ইয়েস করে দেবেন। আপনার স্ত্রীর কৃষক বন্ধু পায় কিনা এখানে শুধু ইয়েসটা লিখে দেবেন, ঠিক আছে। এরপর বলা হয়েছে যে এসডিডি তালিকায় যদি আপনার স্ত্রীর নাম থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপরে এখানে যে এসআর ট্রাইব্যুনালে পেন্ডিং লিস্টে যদি আপনার স্ত্রীর নাম থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপরে সিএতে অ্যাপ্লিকেশনে যদি পেন্ডিং লিস্টে নাম থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। এরপর বলা হয়েছে আপনার স্ত্রী কি পিএম কিষাণ সুবিধাভোগী, যদি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। নো লিখে দেওয়ার পর এরপর বলা হয়েছে আপনার স্ত্রী কি কাজ করে, কি যদি হাউস ওয়াইফ হয়ে থাকে সেক্ষেত্রে হাউস ওয়াইফ লিখবেন, যদি কৃষক হয়ে থাকে বা অন্য কোনো কাজ করে থাকে সেক্ষেত্রে আপনি লিখে দেবেন। এবারে অঙ্গীকারপত্র এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, যেটা আপনি যেই সব ডিটেলস বসিয়েছেন এগুলো কিন্তু আপনি নিজ জ্ঞানে বসিয়েছেন, এবং যদি কোনো ডিটেলস যদি আপনি ইচ্ছে করে ভুলভাল বসিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে, সেজন্য ভেবে চিন্তে সঠিক ডিটেলসটা বসাবেন, ওকে। তারপর কি করবেন? তারপর এখানে সিগনেচার করে দেবেন, ব্যাস আপনার ফর্ম ফিল আপ শেষ হয়ে গেল। এবার নিচে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অফিস ফিল আপ করবে, অফিস কিন্তু এখানে আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বার, সিরিয়াল নম্বর, কৃষক বন্ধু আইডি বসিয়ে এখানে সিগনেচার করে এটা কেটে কিন্তু আপনাকে প্রোভাইড করে দেবে, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, মেন কথা এবার এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন এবং কোথায় জমা দেবেন। দেখুন, এই ফর্মের সঙ্গে আপনার আধার কার্ডের জেরক্স, আপনার স্ত্রীর আধার কার্ডের জেরক্স, আপনার ভোটার কার্ডের জেরক্স, আপনার স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স, এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, আপনার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, এবং জমির যে রেকর্ডটা বর্তমানে 2026 সালে যে আপনি অনলাইন থেকে ডাউনলোড করেছেন সেই যে জমির রেকর্ডটা এর সঙ্গে অ্যাটাচ করবেন এবং আপনাকে জমা করতে হবে। এবং একটা কথা খেয়াল রাখবেন, যে যার ডকুমেন্টসের নিচে সে কিন্তু সিগনেচার করবে। আপনার ডকুমেন্টসের নিচে আপনি সিগনেচার করবেন, আপনার স্ত্রীর ডকুমেন্টসের নিচে আপনার স্ত্রী কিন্তু সিগনেচার করবে। এবার জমাটা কোথায় দেবেন? বর্তমানে কিন্তু কিছু কিছু জায়গায় পঞ্চায়েতে ছোটো একটি ক্যাম্প করে জমা নেওয়া হচ্ছে, অথবা আপনার যে ব্লক অফিস সেখানেও কিন্তু জমা নেওয়া হচ্ছে। এবার আপনি খোঁজ নেবেন আপনার এলাকায় কোথায় জমা নেওয়া হচ্ছে। যদি ব্লক অফিসে জমা নেওয়া হয় সেক্ষেত্রে ব্লক অফিসে জমা করবেন, যদি পঞ্চায়েতে ছোটো একটি ক্যাম্প করে জমা নেওয়া হয় তাহলে সেখানে আপনি জমা করে দেবেন, ঠিক আছে। জমা করে দেওয়ার পর আপনি যে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন সেটা চালু থাকবে এবং এই প্রকল্পের সুবিধা আপনি পাবেন। তো সেই জন্য যারা যারা কেবলমাত্র কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। এই যে ফিল্ড ভেরিফিকেশান যে ফর্মটা, এটা কিন্তু ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। কিন্তু যদি কেউ যদি পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটো পায় সেক্ষেত্রে এই ফর্মটাকে ফিল আপ করার কোনো রকম দরকার নেই। কেবলমাত্র এই ফর্মটা তারাই ফিল আপ করবে যারা কিন্তু শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান। ক্লিয়ার হলো? আচ্ছা, এখানে অনেকে কোশ্চেন যে দাদা বর্তমানে যে মহিলা অন্নপূর্ণা পাচ্ছে অথবা কোনো ছেলে যদি পরবর্তী সময়ে যুবশক্তি পায় সেক্ষেত্রে কি এই প্রকল্পে কোনো রকম অসুবিধা হতে পারে? দেখুন, এটা কিন্তু বলা যাচ্ছে না বা এটা কিন্তু নোটিশে কোনো রকম লেখা নেই। সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণা যোজনার সুবিধা পান, সেক্ষেত্রেও যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন সেক্ষেত্রে আপনি ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারেন। অথবা যেসব ছেলেরা পরবর্তী সময় যুবশক্তির জন্য আবেদন করবেন তারা ভাবছে যে এখন আমরা এটা কি আবেদন করতে পারি? হ্যাঁ, করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে নোটিশ বেরিয়েছিল সেই নোটিশে কিন্তু কোনো রকম উল্লেখ নেই যে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে কেউ যদি সুবিধা পায় সেক্ষেত্রে এই প্রকল্পটা বন্ধ হয়ে যাবে, এরকম কিন্তু লেখা নেই। সেক্ষেত্রে আশা করা যায় কোনো রকম সমস্যা নেই। যেহেতু আপনি কৃষক বন্ধু প্রকল্পের এতদিন সুবিধা পেয়েছিলেন সেক্ষেত্রে বর্তমানে ভেরিফিকেশান চলছে, সেই জন্য অবশ্যই ফর্মটা ফিল আপ করে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ব্লক অফিসে ফর্মটা জমা করে দিন, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা, অনেকে কমেন্ট করছিল যে দাদা আমি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাই না, তো সেক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে জমা দিলে কি আমার নামটা কৃষক বন্ধু প্রকল্পে ঢুকে যাবে? না, এরকম কিন্তু নয়।
এই ফর্মটা তাদেরই জন্য যারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়েছিলেন, পাচ্ছেন, তাদের ভেরিফিকেশনের জন্য এই ফর্মটা। আশা করি বুঝতে পেরেছেন। তো পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে দিলাম এবং যারা যারা কমেন্ট করছিলেন সমস্ত অ্যান্সার কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।